বিপিএল এর দলগুলোর শক্তিমত্তায় পার্থক্য না থাকায় জমজমাট লড়াইয়ের প্রত্যাশা ক্রিকেটারদের। শুধু ভাগ্য নয়, মাঠের খেলাতেও সেরা হতে চায় রংপুর রাইডার্স। জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ড শুরু হচ্ছে শনিবার। দক্ষিণ আফ্রিকায় নর্দার্ন টাইটান্সের বিপক্ষে 3 দিনের ম্যাচে 131 রানে হারল বাংলাদেশ এ দল। সলিড এফসিকে 6-1 গোলে উড়িয়ে দিয়ে শেখ কামাল ক্লাব কাপের সেমিতে খেলার আশা বাঁচিয়ে রাখল ঢাকা মোহামেডান। স্পিনঘর বাজান কলকাতা মোহামেডান, ম্যাচ ড্র। এবং সমঝোতার মাধ্যমে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন খাজা রহমতুল্লাহ। দায়িত্ব পেলেন আব্দুস সাদেক। শীঘ্রই আলোচনায় বসবে বিদ্রোহী ক্লাবগুলো। দেখছিলেন খেলার সময় শিরোনাম। সারা বিশ্বের খেলাধুলাকে নিয়ে আমাদের কতই না কৌতূহল, আর সবার জন্য মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানো সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজিদ মুস্তাহিদ। বিপিএল এর তৃতীয় আসরকে জাতীয় দলে ডাক পাওয়ার মাধ্যম হিসেবে দেখছেন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা। পাশাপাশি এবারের দলগুলো শক্তিমত্তার দিক থেকে ভারসাম্য থাকায় জমজমাট লড়াই হবে বলেও মনে করছেন তারা। তাই নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন বিপিএল এ দল পাওয়া ক্রিকেটাররা। প্রায় 3 বছর পর আবারও পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর। সেই লক্ষ্যে ক্রিকেটারদের দলভাগ্য নির্ধারিত হয়ে গেছে প্লেয়ার বাই চয়েস বা লটারির মাধ্যমে। শর্ট ভার্সনের ক্রিকেটের এই জমজমাট আসর প্রতিটি ক্রিকেটারের জন্য নিজের যোগ্যতা প্রমাণের বড় একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করায় ক্রিকেটারদের লক্ষ্য আসরের স্পটলাইটের আলোয় আলোকিত হওয়ার। তাই জাতীয় দলের নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করতে নিজের সেরাটা দিতে মুখিয়ে থাকার কথা জানালেন বিপিএল এ দল পাওয়া ক্রিকেটাররা। শর্টার ভার্সন হোক, তারপর 50 ওভার ম্যাচ বা লঙ্গার ভার্সন যেটাই হোক, সো সেটাও এবার সেই রকম প্ল্যানিং আছে যে ট্রাই করবো যে বেস্টটা খেলার জন্য। সবকিছু দিয়ে চেষ্টা করছি হার্ট অ্যান্ড সোল যাতে বাংলাদেশ টিমে ফিরে আসি, এবং বিপিএলটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম প্লেয়ারদের জন্য। দুইবারের থেকে এবার একটু আমার মনে হয় গোছানো হবে, তো আশা করব যে অবশ্যই ভালো বিপিএল হওয়ার আশা তো অবশ্যই থাকবে। এদিকে বিগত 2টি আসরে ক্রিকেটারদের পাওনা দিতে ফ্রাঞ্চাইজিগুলো দেরি করলেও এবারে ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপে অনেকটাই নিশ্চিন্ত খেলোয়াড়রা। পাশাপাশি দল নিয়েও সন্তুষ্টির কথা জানালেন কোচ ও খেলোয়াড়রা। অ্যাজ এ ক্রিকেটার হিসেবে সবসময় কিন্তু যে পেমেন্ট যেটা বললেন যে পেমেন্টের ব্যাপার, বোর্ড এটা একটা অপরচুনিটি বানিয়ে নিয়েছে, যে দায়িত্ব নিয়েছে, টোটালি রেসপন্সিবিলিটি নিয়েছে। সো সেটা নিয়ে কখনোই আমার মনে এরকম কোনো দিনে কাজ করতো না, বাট যে আমার কাজটা হচ্ছে খেলা। 2020 খেলা, এবং এটার অনেক চ্যাম্পিয়ন টিম বানায়, তারপরে রেজাল্ট হয় না। প্লেয়াররা কিভাবে পারফর্ম করলো, কোচিং স্টাফরা কিভাবে প্লেয়ারদের হ্যান্ডেল করলো, এগুলো অনেক কিছু ডিপেন্ড করে। তো আসলে এখনই কিছু বলা ঠিক না, তারপরে আমি আমাদের টিমরে এগিয়ে রাখবো। বিপিএল এর তৃতীয় আসরের পর্দা উঠবে 3রা নভেম্বর। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। শুধু ভাগ্যের খেলায় চ্যাম্পিয়ন না, মাঠের খেলাতেও সেরা হতে চায় বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। সাকিব সৌম্যদের মতো দেশি ও সিমন্স স্যামিদের মতো বিদেশি খেলোয়াড়দের দলে পাবার পর এবার হাই প্রোফাইল কোচকে দায়িত্ব দিতে চায় তারা। এরই মধ্যে সহকারী কোচ হিসেবে বাংলাদেশের সাবেক স্পিনার মোহাম্মদ রফিককে নিয়োগ দিয়েছে রংপুর। আর শুধু বিপিএল এ অংশগ্রহণে নিজেদের সীমাবদ্ধ না রেখে ক্রিকেটের উন্নয়নে একাডেমি গঠনেরও পরিকল্পনা করছে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ। প্লেয়ার বাই চয়েস বা লটারি বিপিএল এর তৃতীয় আসরের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর খেলোয়াড় বাছাই প্রক্রিয়া ছিল অনেকটা ভাগ্য নির্ভর, যেখানে একরকম ছক্কা হাঁকিয়েছে রংপুর রাইডার্স। যেই সাকিবকে নিয়েছিল টানাটানি, তাকেই দলে পেয়েছে রংপুর। এছাড়াও দেশি বিদেশি বেশ কজন টি-20 বিশেষজ্ঞ ক্রিকেটারদের দলে পেয়েছে তারা। তাই তো বিপিএল এ প্রথমবার অংশ নিয়ে কোনো চমক দেখাতে না পারলেও এবার শিরোপাকেই পাখির চোখ করেছে রংপুর রাইডার্স। প্লেলাইনই ছিল লেটস রাইট টু চ্যাম্পিয়নশিপ, এবং আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যা যা করা দরকার, স্পেশালি টিম স্ট্রাকচার, টিম প্লেয়ার প্লাস টিম ম্যানেজমেন্ট, এই তিনটা আপনার ফাউন্ডেশনে আমরা খুব স্ট্রংলি কাজ করেছি। প্রচুর রিসার্চ করেছি প্লেয়ার কালেকশনের জন্য, এবং তার কিছু প্রতিফলন আমাদের বাইরের প্লেয়ারদের লিস্ট দেখলেই বুঝবেন। ক্রিকেটার বাছাই করার আগেই অনেক দলই কোচ নিয়োগ দিয়েছে, তবে এদিক থেকে ব্যতিক্রম রংপুর। তাদের পছন্দ হাই প্রোফাইল কোচ, যে তালিকায় আছেন বাংলাদেশের সাবেক কোচ শেন জার্গেনসন ও স্টুয়ার্ট লরা। তবে হেড কোচ বিদেশি হলেও তার সহকারী থাকছেন দেশেরই একজন। পাশাপাশি শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশানের বিষয়ে গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত মেনে নেবে রংপুর। হেড কোচ হিসেবে একজন হাই প্রোফাইল কোচকে অ্যাপ্রোচ করেছি, এবং ভার্বালি উনি এগ্রি করেছে। আমরা খুব শীঘ্রই আপনাদেরকে জানাবো।
আর আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে আমরা মোহাম্মদ রফিক ভাইকে পেয়েছি আমাদের মধ্যে। উনি আমাদেরকে মেইনলি বোলিংয়ের উপরে কোচিংটা করবেন আমাদের টিমের। অ্যাজ ফার এজ উই আর কনসার্ন, উই হ্যাভ এ সাইন কন্ট্রাক্ট উইথ টিএম দিলশান। সো এখন এর আগেও করেছে কিনা এখন পর্যন্ত আমি কোনো অফিসিয়ালি খবর পাইনি। গভর্নিং কাউন্সিলের যেটা সিদ্ধান্ত হবে সেটা আমরা মেনে নেব। শুধু যে বিপিএল নিয়ে পরিকল্পনা করছে রংপুর তা নয়, ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের ভাবনা সুদূর প্রসারী। রংপুরের ক্রিকেটের উন্নয়নেও কাজ করতে চায় তারা। অ্যাকচুয়ালি লং টার্ম আপনার একটা ক্রিকেট একাডেমি এবং কিছু অ্যাডাল্ট লিটারেসি এবং আইটি লিটারেসির উপরে আমরা রংপুরে কাজ করব। সেই পদক্ষেপটা হয়তো এখন প্ল্যানিং স্টেজে আছে, হয়তো খেলাটা শেষ হলেই হয়তো আমরা এটা স্টার্ট করব। তবে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের হোম সিরিজের পর বিপিএল শুরুর আগে খুব একটা সময় পাবে না ফ্র্যাঞ্চাইজিগুলো, জানিয়ে কিছুটা অভিযোগও ঝরলো রংপুর কর্তৃপক্ষের। টিম বিল্ডিং এর জন্য একটু আগের থেকে শুরু করতে পারলে অনেক সুবিধা হয়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। 17তম জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ড শুরু হচ্ছে শনিবার। দেশের 4টি ভেন্যুতে খেলাগুলো মাঠে গড়াবে সকাল 9:30টায়। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম স্তরের শীর্ষ দল খুলনা বিভাগ মুখোমুখি হবে ঢাকা মেট্রোর। প্রথম স্তরের অপর ম্যাচে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর বিভাগের প্রতিপক্ষ ঢাকা বিভাগ। অন্যদিকে দ্বিতীয় স্তরের ম্যাচে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে স্বাগতিক রাজশাহীর প্রতিপক্ষ বরিশাল বিভাগ, আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে সিলেট বিভাগ। 4 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে প্রথম স্তরের শীর্ষে আছে খুলনা বিভাগ। বর্তমান চ্যাম্পিয়ন রংপুর 22 পয়েন্ট নিয়ে আছে প্রথম স্তরের শেষে। এছাড়া 4 ম্যাচে 37 পয়েন্ট নিয়ে বরিশাল বিভাগ দ্বিতীয় স্তরের শীর্ষে অবস্থান করছে। বরিশালের চেয়ে 3 পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে রাজশাহী বিভাগ। বাংলাদেশ এ দলের দক্ষিণ আফ্রিকা সফরের খবর। ওয়ানডের পর একমাত্র 3 দিনের ম্যাচেও হারল বাংলাদেশ এ দল। নর্দার্ন টাইটান্স শুভাগত হোমের দলকে হারায় 131 রানের ব্যবধানে। প্রথম ইনিংসে 24 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে স্বাগতিকদের দারুণ সূচনা এনে দেন ক্লপার ও ডিব্রুইন। আলামিনের শিকার হয়ে মুনসেমি 6 রানে ফিরে গেলেও ডিব্রুইন সেঞ্চুরি তুলে নেন। অন্যদিকে ক্লপার আউট হন 94 রানে। 4 উইকেটে 277 রানের স্কোর নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে টাইটান্স। 302 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই সাদমান ইসলাম 0 রানে সাজঘরে ফেরেন। দ্বিতীয় উইকেটে 56 রান যোগ করেন রনি তালুকদার ও লিটন দাস। সাব্বির সৌম্যরাও বড় ইনিংস খেলতে পারেননি, দুজনে 30-এর কোটাও আউট হন। এরপর টাইটান্সের স্পিনার থমাস কাবের একাই গুড়িয়ে দেন বাংলাদেশের ব্যাটিং লাইন। শেষ পর্যন্ত 170 রানে শেষ হয় বাংলাদেশ এ দলের ইনিংস। থমাস কাবের 54 রানে নেন 6 উইকেট। আগামী 27 অক্টোবর টাইটান্সের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচ খেলবে সৌম্য সাব্বিররা। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের খবর। প্রথম ম্যাচে হারের ক্ষত পেছনে ফেলে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার সলিড এফসিকে উড়িয়ে দিয়েছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। 2014 লঙ্কান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের 6-1 গোলে হারিয়েছে ঐতিহ্যবাহী সাদা কালো জার্সিধারীরা। 2 ম্যাচ শেষে 3 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। বলের নিয়ন্ত্রণ, প্রতিপক্ষের গোলমুখে ক্ষিপ্রগতির পরিকল্পিত আক্রমণ কিংবা দুর্দান্ত ফিনিশিং দেখে বোঝার উপায় নেই দলটির অধিকাংশ খেলোয়াড়ই বয়সে তরুণ ও অনেকটাই অনভিজ্ঞ। বলছিলাম ঢাকার ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের কথা। অথচ এই দলটি টুর্নামেন্টের প্রথম ম্যাচে হেরে বসে আফগানিস্তানের স্পিনঘার বাজানের বিপক্ষে। তাই সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে শ্রীলঙ্কার সলিড এফসির বিপক্ষে জয়ের বিকল্প ছিল না ঐতিহ্যবাহী ক্লাবটির সামনে। বিপদটা আরো বড় করেছে জুয়েল রানার অসুস্থতা। কঠিন সমীকরণের এই ম্যাচে সাদা কালোদের গতির সামনে অসহায় হয়ে পড়ে শ্রীলঙ্কার সাবেক পেশাদার লিগ চ্যাম্পিয়নরা। 10 মিনিটে ইব্রাহিমের ক্রস থেকে গোল করে মোহামেডানের পক্ষে গোল উৎসব শুরু করেন মিডফিল্ডার ফয়সাল মাহমুদ। এর 7 মিনিট পর জীবনের ক্রস থেকে গোল করে ব্যবধানটা দ্বিগুণ করেন অনূর্ধ্ব 19 দলের অধিনায়ক জনি। 24 মিনিটে অধিনায়ক অরূপের প্রায় 20 গজ দূর থেকে নেওয়া দুর্দান্ত শট সফরকারী গোলরক্ষক মোহাম্মদ ফজলকে বোকা বানালে আরো এগিয়ে যায় জসিমউদ্দিনের শিষ্যরা। এর 7 মিনিট পর জীবনের সুযোগ সন্ধানী গোলের সুবাদে এক হালি গোলের কোটা পূরণ করে মোহামেডান। বিরতিতে যাওয়ার আগে সলিড এফসির পক্ষে একটি গোল পরিশোধ করেন নাইজেরিয়ান স্ট্রাইকার ওলা ইয়ামি। দ্বিতীয়ার্ধের শুরুতে ফয়সাল মাহমুদের কর্নার থেকে গোল করে সাদা কালোদের আরো এগিয়ে নেন লেমিন কামারা। 76 মিনিটে বদলি স্ট্রাইকার সবুজের ক্রস থেকে গোল করেন বদলি মিডফিল্ডার হাবিবুর রহমান সোহাগ।
ম্যাচের বাকি সময় সফরকারীদের গোল মুখে মুহুর্মুহু আক্রমণ সানালেও আর গোলের দেখা পায়নি জনি সবুজরা। ফলে 6-1 গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। নির্ধারিত 90 মিনিটের পর শায়লা পারভিন, সময় সংবাদ। লিমিটেড 6। এদিকে উত্তেজনাপূর্ণ ম্যাচে 3-3 গোলে ড্র করেছে আফগানিস্তানের স্পিনঘর বাজান ও কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই ম্যাচে ড্র করলেও 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আফগানিস্তানের ক্লাবটি। আর সমান ম্যাচে মাত্র 1 পয়েন্ট পাওয়া ব্ল্যাক প্যান্থারদের সেমিফাইনালের স্বপ্ন ঝুলে রয়েছে সমীকরণের সুতোয়। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সলিড এফসির বিপক্ষে হেরে বিপাকে থাকা ঐতিহ্যবাহী কলকাতা মোহামেডানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ম্যাচের শুরুতে। জার্মানির বিভিন্ন লিগ খেলতে থাকায় স্পিনঘর বাজানের খেলোয়াড়দের গতির সামনে খেই হারিয়ে ফেলতে থাকে ঐতিহ্যবাহী ক্লাবটি। 12 মিনিটে মুস্তফা আফসারের লম্বা পাস থেকে গোল করে স্পিনঘরকে প্রথম লিড এনে দেন মিডফিল্ডার আনোয়ার আকবরী। এরপর পরিকল্পিত আক্রমণে ব্ল্যাক প্যান্থারদের রক্ষণ দুর্গ কাঁপিয়ে দিতে থাকে স্পিনঘরের স্ট্রাইকাররা। তবে ফুটবলীয় রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি হঠাৎই থমকে যায় আলোক স্বল্পতার জন্য। বন্ধ থাকে 14 মিনিট খেলা। তবে বিরতিতে যাওয়ার আগে হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পেয়ে যায় কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবটি, যা থেকে গোল করে দলকে সমতায় ফেরাতে ভুল করেননি ওমনাজা নুরাইন। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে দ্বিতীয়ার্ধের খেলা, কিন্তু ফারদিন হাকিমের অসাধারণ গোলে আবারও লিড পায় আফগানিস্তানের ক্লাবটি। 70 মিনিটে কলকাতার মোহামেডানকে আবারও সমতায় ফেরান তোকমপ্লেহ মান্না। এরপর 85 মিনিটে রেজাল্লা ইয়ারির গোলে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে স্পিনঘরের সমর্থকরা, কিন্তু তখনও যে তোলা ছিল ম্যাচের নাটকীয়তা। ইনজুরি টাইমে গোল করে মোহামেডানের সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখেন কাজেম বেলান্নে। ফলে 3-3 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। শায়লা পারভিন, সময় সংবাদ। এবার দেশের হকির খবর। অবশেষে সংকটের সমাধান হলো দেশের হকি অঙ্গনে। সমঝোতার মাধ্যমে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন খাজা রহমতুল্লাহ। তার জায়গায় দায়িত্ব পেলেন দেশবরেণ্য হকি খেলোয়াড় আব্দুস সাদেক। শুক্রবার গভর্নিং বডির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি হকির চলতি মৌসুমে দলবদলের তারিখও নির্ধারণ হয় সভায়। খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তাদের অভিযোগে সব সমস্যার মূলে হকির সাধারণ সম্পাদক। এর জন্য গেল 2 বছর মাঠে গড়ায়নি হকি লীগ, বাধাগ্রস্ত হয়েছে আন্তর্জাতিক অংশগ্রহণ। তবে গেল কয়েকদিন ধরে গুঞ্জন ছিল সমাধান হতে চলেছে হকির বিদ্যমান সংকটের। পদ ছাড়ছেন সাধারণ সম্পাদক খাজা রহমতুল্লাহ। হকির গঠনতন্ত্র অনুযায়ী গভর্নিং বডির কোনো পদ শূন্য থাকলে প্রোটোকল অনুযায়ী সেই পদ পূরণ হবে কমিটির সদস্যদের মাধ্যমে। সেই নিয়মে হকির প্রয়াত সহসভাপতি সাব্বির ইউসুফের শূন্য পদ পূরণ করছেন সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক খাজা রহমতুল্লাহ। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন সহসভাপতি আব্দুস সাদেক। পাশাপাশি সিদ্ধান্ত হয়েছে চলতি মৌসুমের দলবদলের তারিখেও। ভাইস প্রেসিডেন্ট পদ খালি ছিল, সেই পদে আমরা আমাদের যে জেনারেল সেক্রেটারি আছেন খাজা রহমতুল্লাহ, উনাকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি জেনারেল সেক্রেটারি হিসেবে। উনার যে পদটা খালি হয়েছে, এই পদে আমাদের সাদেক ভাই রাজি হয়েছেন। এখন উনি এই পদটা পূর্ণ করেছেন। ডিসেম্বরের 13, 14, 15 এই 3টা ডেটের মধ্যে সম্পূর্ণ দলবদল সম্পন্ন করতে হবে। 1982 সাল থেকে 1985 সাল পর্যন্ত হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন আব্দুস সাদেক। নতুন মেয়াদে দায়িত্ব নিয়ে অভিজ্ঞ এই ক্রীড়া সংগঠক প্রথমে আহ্বান জানালেন বিদ্রোহীদের ক্যাম্পে ফেরার। আমার ফার্স্ট প্রায়োরিটি জাতীয় দল যেটা সাভারে প্রশিক্ষণ করছে, সমস্ত প্লেয়ারদেরকে আমি অনুরোধ করব তারা যেন আজকের মধ্যে ক্যাম্পে জয়েন করে। এদিকে জল ঘোলা করলেও সাধারণ সম্পাদকের পদ ছেড়েছেন খাজা রহমতুল্লাহ। কারো চাপে নয়, বরং দেশের হকির স্বার্থেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। হকি মাঠে নামার বৃহত্তর স্বার্থে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। এখানে কোনো প্রেশারের ব্যাপার নেই, আমাকে কেউ বাধ্য করারও কোনো এখানে সুযোগ নেই। আমি স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছি। আমার হকি যদি না থাকে, আমার এই পদের কোনো মূল্য থাকবে না। পদের রদবদল হলেও এমন সিদ্ধান্তের বিপক্ষে ছিলেন অনেকেই। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কোনো মতামত দিতে রাজি হননি কেউ। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাধারণ সম্পাদকের পদ থেকে খাজা রহমতুল্লাহর পদত্যাগ হকির সমস্যা কাটিয়ে উঠতে মুখ্য ভূমিকা পালন করবে বলে বিশ্বাস দেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর। সেই সঙ্গে খুব শীঘ্রই সবকিছু নিয়ে আলোচনায় বসবে তারা, এমনটাই ভাষ্য মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ঢাকা মেরিনা রিয়াংস ক্লাবের মতো দলগুলোর।
খেলোয়াড় ও ক্লাবগুলোর জোর দাবির মুখে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া খাজা রহমাতুল্লাহর পদত্যাগ দেশের হকি অঙ্গনে সৃষ্টি করেছে বিতর্ক। বিদ্রোহী ক্লাবগুলো স্বস্তি প্রকাশ করলেও গতবারের নির্বাচন আর পুরো পরিচালনা পর্ষদের বৈধতা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে ক্লাব কর্মকর্তাদের। যদিও এসএ গেমসকে সামনে রেখে খেলোয়াড়দের ক্যাম্পে যোগ দেয়াই প্রাধান্য পাচ্ছে ক্লাবগুলোর কাছে। বিগত নির্বাচনে অবৈধ কমিটির আসলে আমরা চেয়েছিলাম এটাকে ভেঙে দেওয়া হবে, এবং এইটাই কিন্তু আমাদের এক এবং একমাত্র দাবি ছিল। ক্লাবগুলির যে দাবি ছিল সেটা আসলে বাস্তবায়ন হয় নাই। আমি তারপরও দেশের আবারও বলতে হচ্ছে আমাকে, দেশের বৃহত্তর স্বার্থে আমরা আসলে এটাকে মেনে নিচ্ছি, কারণ যেহেতু এসএ গেমসে আমাদের বাংলাদেশ টিম খেলবে। এই সিদ্ধান্তটাকে আমরা খুব অ্যাপ্রিসিয়েট করলাম, এই জন্য যে আমরা খুব হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম যে হকিটাই বুঝে গেল। একজন ব্যক্তি একজনকে বাঁচাতে গিয়ে পুরা হকির যে বেহাল দশা তৈরি হয়েছিল, তার থেকে যে একটা উত্তরণের একটা অন্তত উপায় বের হলো। এর আগে খাজা রহমাতুল্লাহর পদত্যাগের দাবিতে ক্লাবগুলোর লিগ বর্জনের পর জাতীয় দলের ক্যাম্পে যোগ না দেওয়ারও ঘোষণা দেয় খেলোয়াড়রা। এসব জটিলতায় আসন্ন সাউথ এশিয়ান গেমসের হকি ডিসিপ্লিনে বাংলাদেশের অংশগ্রহণও পড়ে হুমকির মুখে। তবে ক্লাবগুলোর দাবি মেনে রহমতুল্লাহ পদত্যাগ করায় খেলোয়াড়দের ক্যাম্পে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে এখন উদ্যোগী হওয়ার আশ্বাস ক্লাব কর্তাদের কণ্ঠে। আমরা সিদ্ধান্ত নিয়ে নিব 2 দিনের মধ্যে, যেহেতু আমাদের একটা অবস্থান তৈরি হয়ে গেছে। আমরা মোটামুটি প্রিপেয়ার্ড যে আমরা আমাদের প্লেয়ারও যোগ দিবে এবং আমরাও দলবদলের জন্য প্রস্তুতি নিয়ে আর কি। পাপন সাহেব আমাদের কথা দিয়েছেন আগামী সপ্তাহ 2-এর মধ্যে উনি বর্তমান যে হকি ফেডারেশন কমিটি এবং আমরা যারা ক্লাবগুলো বাইরে আছি তাদের নিয়ে একটা যৌথ সভা করবেন। ওখানে হকিকে কিভাবে আরো এগিয়ে নিয়ে যায় সেই জন্য একটা উদ্যোগ নেবেন। এ পরিস্থিতিতে কাটতে শুরু করেছে দেশের হকির ধোঁয়াশা, এমনটাই মনে করেন দেশের শীর্ষস্থানীয় ক্লাবের অভিভাবকরা। তবে হকিতে খাজা রহমতুল্লাহ যুগের অবসান খুব একটা মসৃণ না হলেও বৃহত্তর স্বার্থে এমনটাই যথাযথ বলে মনে করছেন তারা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আবারও ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 113 রানে এগিয়ে আছে স্বাগতিক শ্রীলঙ্কা। এদিন লঙ্কান বোলারদের দাপটে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 163 রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 2 উইকেটে 76 রান করে দিন শেষ করে শ্রীলঙ্কা। কলম্বোর পিসারা ওভালে আগের দিনে 17 রান আর 1 উইকেট নিয়ে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ধাম্মিকা প্রসাদ ও দিলরুয়ান পেরেরার বোলিং দাপটে এক এক মুখ থুবড়ে পড়ে ক্যারিবীয়দের ব্যাটিং লাইন। প্রথম দিনের অপরাজিত ব্যাটসম্যান ক্রেইগ ব্রাথওয়েট 47 আর জেসন হোল্ডারের 21 রান ছাড়া সফররতদের হয়ে আর কেউ 20-এর কোটায় রান নিতে পারেননি। ফলে 163 রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। লঙ্কানদের হয়ে প্রসাদ 4টি ও পেরেরা নেন 3টি করে উইকেট। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই করুণারত্নকে সাজঘরে পাঠান টেইলর। এরপর কিছুটা ভিত গড়ে তোলেন মেন্ডিস ও সিলভা জুটি। দুজনে মিলে গড়েন 55 রানের জুটি। এরপর দলীয় 55 রানে ব্যক্তিগত 39 রান করে মেন্ডিস প্যাভিলিয়নে ফিরলেও মাঠে নামেন চান্ডিমাল। দিন শেষে দলীয় 76 রানে সিলভা 31 ও চান্ডিমাল 5 রান করে অপরাজিত আছেন। পাকিস্তান ইংল্যান্ড টেস্ট সিরিজের খবর। সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের বিপক্ষে 196 রানে পিছিয়ে আছে ইংল্যান্ড। দ্বিতীয় দিনের শুরুতে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 378 রান সংগ্রহ করে পাকিস্তান। এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 3 উইকেটে 182 রানে দিন শেষ করেছে ইংল্যান্ড। দুবাইয়ে আগের দিনে 282 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা পাকিস্তান এদিন 5 বল মাঠে গড়াতেই সেঞ্চুরিয়ান মিসবাকে হারায়। এরপর মিডিল ও লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল চললেও একপাশ আগলে রেখে ব্যাট করে যান আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান আসাদ শফিক। শেষ পর্যন্ত আসাদের 83 ও সরফরাজের 32 রানে চড়ে প্রথম ইনিংসে 378 রানে সংগ্রহ পায় পাকিস্তান। মঈন আলী ও মার্ক উড নেন 3টি করে উইকেট। এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় 14 রানে মঈন আলী ও ইয়ান বেলের উইকেট হারায় ইংল্যান্ড। পরে দলের হাল ধরেন অধিনায়ক অ্যালিস্টার কুক ও জো রুট। দলীয় স্কোরবোর্ডে দুজনে মিলে 113 রান যোগ করতেই দলীয় 127 রানে কুক আউট হন ব্যক্তিগত 65 রান করে। তবে অপর প্রান্তে ব্যাট করে যান রুট। শেষ পর্যন্ত রুটের অপরাজিত 76 ও বেয়ারস্টোর অপরাজিত 27 রানে চড়ে 182 রানে দিন শেষ করেছে থ্রি লায়ন্সরা। নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। 1 নভেম্বর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে লঙ্কানরা। এছাড়াও সিরিজের 2টি টি-20 খেলবে 2 দল। প্রায় 1 বছর পর ওয়ানডে দলে ডাক পেয়েছেন স্পিনার অজন্তা মেন্ডিস।
গেল বছরের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে লঙ্কানদের হয়ে শেষ ওয়ানডে খেলেছিলেন মেন্ডিস। এছাড়াও ফিরেছেন পেস বোলার নুয়ান কুলাসেকারা। আর এই দলে একেবারে নতুন মুখ তিনটি, বাঁহাতি ব্যাটসম্যান গুহাথিলাকা, স্পিনার ভেন্ডারসে ও শ্রীনাথ জয়সূরিয়া। তবে দল থেকে বাদ পড়েছেন নুয়ান প্রদীপ, সুচিত্রা পৃথান, থিসারা পেরেরা, প্রসন্না ও উপল থারাঙ্গা। অধিনায়ক ম্যাথুসের নেতৃত্বে দলে আছেন থিরিমান্নে, দিলশান ও চান্ডিমালরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ খেলবে শ্রীলঙ্কা। দেশের বাইরের ফুটবলের খবর। চ্যাম্পিয়ন্স লিগের পর এবার লা লিগায় মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শনিবার রাত 8টায় সেল্টা ভিগোর মুখোমুখি হবে লস ব্ল্যাঙ্কোসরা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে একই সময় চেলসি মুখোমুখি হবে ওয়েস্ট হ্যামের। আরেক ম্যাচে রাত 10:30টায় এভারটনের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগে মাত্রই হাই ভোল্টেজ ম্যাচে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মের সঙ্গে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের রেশ কাটতে না কাটতেই লা লিগায় পয়েন্ট টেবিলে সাম্রাজ্য দখলে রাখার লড়াইয়ে নামতে হচ্ছে লস ব্ল্যাঙ্কোসদের। 8 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে সেল্টা ভিগো ও বার্সেলোনাকে পেছনে ফেলে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে প্রতিপক্ষ সেল্টা জিতলেই শীর্ষে উঠে যাবে তারা। সেই সঙ্গে বার্সেলোনার হুমকি তো রয়েছেই। তাই সাম্রাজ্য দখলে রাখতে এ ম্যাচে জয় পেতেই হবে রিয়ালকে। কিন্তু কঠিন এই চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে দিশেহারা কোচ রাফায়েল বেনিতেজ, কারণ একের পর এক তারকা ফুটবলারের ইনজুরিতে সেরা একাদশ গোছাতেই হিমশিম খেতে হচ্ছে তাকে। ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন গ্যারেথ বেল, বেনজেমা, রদ্রিগেজ, ড্যানি কারভাহাল, পেপে সহ বেশ কজন ফুটবলার। ম্যাচটা সেল্টার মাঠে হওয়ায় জয় পাওয়াটা বেশ কঠিনই মনে করছেন কোচ। যদিও দুশ্চিন্তার সাথে পরিসংখ্যান থেকে কিছুটা স্বস্তি খুঁজে নিতে পারেন বেনিতেজ। লা লিগায় শেষ 7 দেখায় 6 বারই রিয়ালের কাছে হেরেছে সেল্টা। এমনকি এখন পর্যন্ত রিয়ালের বিপক্ষেই সবচেয়ে বেশি গোল হজমের কষ্টের রেকর্ডটাও আছে এদুয়ার্দো ব্যারিজের দলের দখলে। দু দলের সর্বশেষ দেখায় গেল এপ্রিলে সেল্টা ভিগোকে 4-2 গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। এত সব পরিসংখ্যানের ভিড়েও জয়ের স্বপ্ন ছাড়ছেন না সেল্টা কোচ বেরিজো, কারণ নিজেদের মাঠেই গেল মাসে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকে 4-1 গোলে বিধ্বস্ত করার সুখস্মৃতিও আছে তাদের ঝুলিতে। তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসই মিলছে স্তাদিও ডি ব্যালাডোসের এই ম্যাচে। নিজের ফুটবল ক্যারিয়ারে এতটা দুঃসময় বুঝি কখনো পার করেনি স্পেশাল ওয়ান খ্যাত হোসে মরিনহো। কখনো হার, কখনো ড্র, আবার কালে ভদ্রে জয়। এই হচ্ছে চেলসির সাম্প্রতিক পারফরমেন্সের চিত্র। এর মাঝে আবার নানা বিতর্কে জড়িয়ে নিজের চাকরি নিয়ে চলছে টানা হেচড়া। তাই দুঃসময় পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে মরিয়া ব্লুজ কোচ। কিন্তু বর্তমান চ্যাম্পিয়নদের জন্য কাজটা যে বড় কঠিন তা তো পয়েন্ট টেবিলই বলে দিচ্ছে। 9 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে ওয়েস্ট হ্যাম যেখানে চতুর্থ অবস্থানে, সেখানে 12 পয়েন্ট নিয়ে 12তম অবস্থানে আছে চেলসি। শিরোপার আশা প্রায় শেষ, তবে এখনই হাল ছাড়তে চান না চেলসি কোচ। ওয়েস্ট হ্যামের মাঠ বোলিং গ্রাউন্ডে নিজেদের সেরা পারফরমেন্স দিয়ে জয়ের স্বপ্নই দেখছেন তিনি। পরিসংখ্যানও আছে চেলসির পক্ষে। দু দলের শেষ 5 দেখায় 4 বারই জিতেছে চেলসি। আরেক ম্যাচে এভারটনকে আতিথ্য দিবে আর্সেনাল। 19 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে গানাররা। এভারটনকে হারাতে পারলেই আছে শীর্ষে ওঠার সুযোগ। আর নিজেদের মাঠে দারুণ এই সুযোগটা কাজে লাগিয়ে জয় নিশ্চিত করতে চান আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। পারভিন আক্তার, সময় সংবাদ। এদিকে ইউরোপা লিগে হোঁচট খেয়েছে টটেনহাম হটস্পার। তীব্র প্রতিদ্বন্দ্বিতার ম্যাচে 2-1 গোলে আন্ডারলেক্টের কাছে হেরেছে স্পাররা। ইপিএল এর সময়টা খুব একটা ভালো কাটছে না টটেনহামের। ইউরোপা লিগের এই ম্যাচে জয় দিয়ে ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়াতে চেয়েছিলেন কোচ, কিন্তু তা হয়নি। আন্ডারলেক্টের মাঠ স্টেট কনস্ট্যান্ট ভ্যান্ডেন স্টকে 4 মিনিটে এরিকসনের দুর্দান্ত গোলে লিড পায় টটেনহাম, কিন্তু তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্পাররা। 13 মিনিটে ম্যাচে সমতা আনেন জিলেট। এরপর 75 মিনিটে ওকাকা আরও একটি গোল করলে আনন্দে ভাসে স্বাগতিক সমর্থকরা। আর হার নিয়ে আন্ডারলেক্টের মাঠ ছাড়ে টটেনহাম হটস্পার। ইউরোপা লিগের পর ইপিএল এর পর এবার ইউরোপা লিগেও ড্র করলো লিভারপুল। রাশিয়ান ক্লাব রুবিন কাজানের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে অলরেডরা। ব্যর্থতার মিছিল ভেঙে সাফল্যের ধারায় দলকে নিয়ে আসার স্বপ্ন দেখে লিভারপুলের দায়িত্ব নিয়েছিলেন বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক কোচ ইউর্গেন ক্লপ। কিন্তু অ্যানফিল্ডে সময়টা মোটেও ভালো কাটছে না ক্লপের। প্রথম ম্যাচে ইপিএল এ টটেনহামের সাথে ড্র, এরপর ইউরোপা লিগে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করলেও শেষ পর্যন্ত সে আশা পূর্ণ হয়নি। নিজেদের মাঠ অ্যানফিল্ডে শুরু থেকেই রাশিয়ান ক্লাব রুবিন কাজানের ওপর আধিপত্য বিস্তারে ব্যর্থ হয়েছে লিভারপুল। উল্টো 15 মিনিটে ডেভিচের গোলে লিড পায় অতিথিরা। তবে 37 মিনিটে এমরে ক্যানের গোলে ম্যাচে সমতা ফেরে ক্লপের শিষ্যরা। এরপর ম্যাচে আর চেষ্টা করে গোল করতে পারেনি কোনো দল, ফলে ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লিভারপুলকে।
নিজেকে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বী ভাবেন না বলে জানালেন বার্সেলোনার তারকা লিওনেল মেসি। শুক্রবার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। আসন্ন ব্যালন ডিওর জেতার দৌড়ে মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হয় রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরওয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোকে। তবে সেদিকে নজর না দিয়ে নিজের খেলার দিকে মনোযোগী হতে চান 4 বারের ফিফা বর্ষসেরার খেতাব জেতা মেসি। কাতালান ক্লাব ছেড়ে অন্য কোথাও যাওয়ার প্রশ্নে মেসি বলেন, বেশি দূর নিয়ে ভাবতে চান না তিনি, বরং বর্তমান নিয়েই সামনে এগিয়ে যেতে চান। নিজের ইনজুরি সমস্যা কাটিয়ে শতভাগ ফিট হয়ে দ্রুতই বার্সেলোনার হয়ে মাঠে ফেরার আশাবাদ ব্যক্ত করেন 28 বছর বয়সী এই বার্সা তারকা। অবশেষে ব্রাজিলের কোচ দুঙ্গার মনে স্বস্তি ফিরে এলো, কারণ 4 ম্যাচ নিষেধাজ্ঞার মেয়াদ শেষে আবারও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন নেইমার। আগামী মাসে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে নেইমারের ফেরা দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করেন দুঙ্গা। সম্প্রতি রিও ডি জেনেইরোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। 2018 বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে চিলির কাছে হেরে হোঁচট খায় নেইমার বিহীন ব্রাজিল। তবে পরের ম্যাচে ভেনেজুয়েলাকে হারিয়ে ঘুরে দাঁড়ায় দুঙ্গার শিষ্যরা। কিন্তু এ ম্যাচেও মাঠের বাইরে ছিল বার্সা তারকা নেইমার। এবার ভক্তদের অপেক্ষার প্রহরের অবসান ঘটিয়ে আবারও মাঠ কাঁপানোর প্রস্তুতি নিচ্ছেন এই ব্রাজিলিয়ান ফুটবল সেন্সেশন। বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচে আর্জেন্টিনা আর পেরুর বিপক্ষে মাঠে দেখা যাবে নেইমারকে। 12 নভেম্বর বুয়েন্স আয়ার্সে মেসিবিহীন আর্জেন্টিনার মুখোমুখি হবে নেইমার কোতিনহোরা। এর 5 দিন পর নিজেদের ঘরের মাঠে পেরুকে আতিথ্য দেবে ব্রাজিল। নিজের 75তম জন্মদিন পালন করলেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা পেলে। শুক্রবার 75 বছরে পদার্পণ করেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এই নায়ক। 1956 সালে ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব সান্তোসের হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করেন পেলে। আর প্রথম মৌসুমে সান্তোসের হয়ে 32 গোল করে সেবার সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন এই ফুটবল তারকা। এরপর 1957 সালে 16 বছর বয়সে ব্রাজিলের জাতীয় দলে নাম লেখান তিনি। তবে 1958 বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে হ্যাট্রিক করে ফুটবল অঙ্গনে সবার নজর কাড়েন পেলে। 1970 বিশ্বকাপে ব্রাজিলের জুলে রিমে ট্রফি জয়ের পেছনে উল্লেখযোগ্য ভূমিকা ছিল পেলের। গেল কদিন ধরে ফুটবল পাড়ায় আলোচনার শীর্ষে রয়েছে ফিফা নির্বাচন। কারা লড়বেন এই নির্বাচনে, সভাপতির আসনে বসার দৌড়ে কে আছেন এগিয়ে, তাই নিয়ে চলছে জল্পনা কল্পনা। এর মাঝে সভাপতি পদপ্রার্থী হিসেবে যুক্ত হচ্ছে ফিফার সাবেক কর্মকর্তা জেরোমে শ্যাম্পেইনের নাম। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী ফিফার বিতর্কিত সভাপতি সেপ ব্ল্যাটার এবং ইউফা প্রধান মিশেল প্ল্যাতিনিকে। দুর্নীতির অভিযোগে 3 মাসের জন্য ফিফা নিষিদ্ধ ঘোষণা করায় সভাপতির আসনটি দখল এখন অনেকটাই সহজ হতে যাচ্ছে অন্যান্য প্রার্থীদের জন্য। আর এ কারণে সম্ভাব্য প্রার্থী জর্ডানের প্রিন্স আলী, ত্রিনিদাদ ও টোব্যাগোর ডেভিড নাথাহিদ, বাহরাইনের সালমান বিন ইব্রাহিমের সাথে নতুন করে নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন ফিফার সাবেক কর্মকর্তা ফ্রান্সের শ্যাম্পেইন। 26 অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখের পর জানা যাবে নির্বাচনে শেষ পর্যন্ত কারা কারা লড়ছেন। Is not only the sanctity of the World Cup and its image, not only it is the image of FIFA, but if we continue along this trend, it will be the 4 দিনের যুক্তরাজ্য সফরের শেষ দিন শুক্রবার ম্যানচেস্টার সিটি ফুটবল একাডেমি পরিদর্শন করেছেন চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং। এ সময় তার সাথে ছিলেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ক্লাব পরিদর্শনকালে শি সার্জিও আগুয়েরো, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুটবলার গ্যারি নেভিলের মতো তারকা ফুটবলার ছাড়াও ম্যানচেস্টার সিটির চেয়ারম্যান খালদুন আল মুবারকের সাথে দেখা করেন। এছাড়া 1966 সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের পর ন্যাশনাল ফুটবল মিউজিয়ামে স্থান পাওয়া জুলে রিমে ট্রফির রেপ্লিকাও পরিদর্শন করেন তিনি। এছাড়া মিউজিয়ামে সাজিয়ে রাখা বিভিন্ন সময় স্মৃতিবিজড়িত অর্জনগুলো ঘুরে দেখেন তিনি। এ সময় 2012 সালের প্রিমিয়ার লিগে সার্জিও আগুয়েরোর ইতিহাস সৃষ্টি করা গোলটির রিপ্লে দেখেন চীনের প্রধানমন্ত্রী। টেনিসের খবর, অস্ট্রিয়ার রেস্টি ব্যাংক ওপেনের 4র্থ রাউন্ডে উঠেছেন আসরের দ্বিতীয় বাছাই কেভিন অ্যান্ডারসন। তবে আসর থেকে ছিটকে গেছেন গেল সপ্তাহে বেইজিং ওপেনের ফাইনালে খেলা ফরাসি টেনিস খেলোয়াড় জো উইলফ্রেড সোঙ্গা। অস্ট্রিয়ার ভিয়েনা ওপেনের 3য় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের জিরি ভেসলির বিপক্ষে কোর্টে নামেন দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসন। কোর্টে নেমে প্রথম সেটে হোঁচট খান আসরের দ্বিতীয় বাছাই এই টেনিস খেলোয়াড়। প্রথম সেট 6-7 গেমে হারেন কেভিন। এরপর অবশ্য
ভেসলিকে আর পাত্তা দেননি তিনি। পরের 2 সেট ভেসলিকে 6-3, 7-5 গেমে হারিয়ে আসলে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেন অ্যান্ডারসন। এদিকে অন্য ম্যাচে আরেক চেক প্রজাতন্ত্রের টেনিস খেলোয়াড় লুকাস রসেলোর মুখোমুখি হন জো উইলফ্রেড সোঙা। গেল সপ্তাহে বেইজিং ওপেনের ফাইনালে খেলা এই ফরাসি তারকা প্রথম সেটে হারেন 6-4 গেমে। এরপর অবশ্য ঘুরে দাঁড়ান সোঙা। দ্বিতীয় সেট 6-3 গেমে জেতেন তিনি। তৃতীয় সেট রসেলোর কাছে 6 গেমে হেরে আসর থেকে বিদায় নেন এই ফ্রেঞ্চ টেনিস খেলোয়াড়। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে সংস্কার ও আসন্ন বিপিএল এর ম্যাচ এই স্টেডিয়ামে আয়োজনের দাবিতে মানববন্ধন করেছে বগুড়া ফেসবুক সোসাইটি নামের একটি সংগঠন। শহরের সাতমাথা এই সংগঠনের সদস্যরা ছাড়াও যোগ দেন অসংখ্য ক্রিকেট প্রেমী। মানববন্ধনে বক্তারা রাজনৈতিক কারণে এই ভেন্যুকে ধ্বংস না করার আহ্বান জানায়। সে সঙ্গে বিপিএল এর খেলা এই ভেন্যুতে আয়োজনেরও দাবি জানান তারা। পঞ্চগড়ে শুরু হয়েছে 7 দিনব্যাপী মাজেদ শাহ স্মৃতি হাডুডু প্রতিযোগিতা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও বিলুপ্তপ্রায় খেলাধুলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আয়োজন করা হয় এই প্রতিযোগিতার। আদিশনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলা দেখতে হাজির হয়েছিলেন অনেক দর্শক। প্রতিযোগিতায় তেঁতুলিয়া উপজেলার 8টি দল অংশগ্রহণ করে। প্রথম খেলায় গবরা একাদশ আজিনগর 2 গেমে সমাজ উন্নয়ন ক্লাবকে হারায়। ভাই ওই যে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় অনুষ্ঠিত হয়েছে শহীদ শেখ আবু নাসের স্মৃতি 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। খেলায় চ্যাম্পিয়ন হয় আট্রাক স্পোর্টিং ক্লাব। আট্রাক কে আলী পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত হয় শহীদ শেখ আবু নাসের স্মৃতি 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা, যেখানে মৌভোগ অগ্রগামী যুব সংঘের মুখোমুখি হয় আট্রাক স্পোর্টিং ক্লাব। 2 দলের খেলা নির্ধারিত সময় 1-1 গোলের সমতায় থাকে। পরে খেলা টাইব্রেকারে গড়ালে মৌভোগ অগ্রগামী যুব সংঘকে 5-4 গোলে হারায় আট্রাক স্পোর্টিং ক্লাব। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। নাটোরে শুরু হয়েছে জেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকেলে জেলার শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এ সময় নাটোরের স্থানীয় সংসদ সদস্য সহ জেলার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 30 বছর পর নাটোরে আয়োজিত হল জেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। এবারে টুর্নামেন্টে নাটোর সহ রাজশাহী বিভাগের 8 জেলার ফুটবল দল অংশ নেয়। উদ্বোধনী ম্যাচে সিরাজগঞ্জ জেলা একাদশকে 3-0 গোলে হারিয়ে জয় পায় নওগাঁ জেলা একাদশ। খেলা শেষে ম্যাচ সেরা হন নওগাঁ জেলা একাদশের এনামুল হক। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল ম্যাচটি উপভোগ করতে স্টেডিয়ামে আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক দর্শকের সমাগম হয়। দেশে নতুন ক্রিকেটার তৈরির লক্ষ্য নিয়ে কিশোরগঞ্জে যাত্রা শুরু করলো ক্রিকেট একাডেমি। শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজ মাঠে একাডেমির পাশাপাশি প্রথম পর্বে 2 মাসের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। আয়োজকরা জানায় এই একাডেমির মাধ্যমে প্রাথমিক পর্যায়ে নিবন্ধিত 2000 ক্রিকেটারকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্য থেকে প্রথম পর্বে 1716 জনকে 2 মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন ওপি সহ স্থানীয় 10 জন কোচ এই তরুণ ক্রিকেটারদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। আয়োজকদের বিশ্বাস, ভবিষ্যতে কিশোরগঞ্জ থেকে দেশের জন্য বেশ কিছু ক্রিকেট প্রতিভা খুঁজে বের করতে সক্ষম হবে এই একাডেমি। উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য সহ বরেণ্য ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাঠে ক্লাবের কর্মকর্তাদের সাথে ক্রিকেট খেলায় অংশ নেন সাবেক ক্রিকেটাররা। আসলে ঢাকা আরিচা মহাসড়কে শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হলো সুলতানা কামাল মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার এনামুর রহমান এবং ঢাকা জেলা পরিষদ প্রশাসক হাসিনা দৌলা। 8 কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নেন প্রায় অর্ধশতাধিক প্রতিযোগী। প্রতিযোগিতার প্রথম হন বাংলাদেশ আনসারের আল কায়েস। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন বিকেএসপির আশরাফুল ও আজিজুল ইসলাম। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দুর্গাপুজো উপলক্ষে শুক্রবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঘাঘর নদীতে হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতা। শত বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই নৌকাবাজ অনুষ্ঠিত হয় প্রতি বছর বিজয়া দশমীর পরের দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা এবং উপজেলা পরিষদ ও ঘাঘর বাজার বণিক সমিতির উদ্যোগে এই প্রতিযোগিতায় অংশ নেয় শতাধিক বাইচের নৌকা। প্রতিযোগিতার প্রধান আকর্ষণ ছিল মহিলাদের বাছারি নৌকা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সাবেক চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খলিলুর রহমান। পরে অংশগ্রহণকারীদের হাতে রঙিন টিভি ও মোবাইল ফোন তুলে দেওয়া হয়। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিপিএল এর দলগুলোর শক্তিমত্তায় পার্থক্য না থাকায় জমজমাট লড়াইয়ের প্রত্যাশা ক্রিকেটারদের। শুধু ভাগ্য নয়, মাঠের খেলাতেও সেরা হতে চায় রংপুর রাইডার্স। জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ড শুরু হচ্ছে শনিবার। দক্ষিণ আফ্রিকা সফরের নর্দার্ন টাইটান্সের বিপক্ষে 3 দিনের ম্যাচে 131 রানে হারল বাংলাদেশ এ ক্রিকেট দল। সলিড এফসিকে 6-1 গোলে উড়িয়ে দিয়ে শেখ কামাল ক্লাব কাপের সেমিতে খেলার আশা বাঁচিয়ে রাখল ঢাকা মোহামেডান। স্পিনঘর বাজান কলকাতা মোহামেডানের ম্যাচ ড্র। এবং সমঝোতার মাধ্যমে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন খাজা রহমতুল্লাহ। দায়িত্ব পেলেন আব্দুস সাদেক। শীঘ্রই আলোচনায় বসবে বিদ্রোহী ক্লাবগুলো। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গেই থাকুন সময়।